কেবল কার দেখা যাচ্ছে। দেখুন কেবল কার দিয়ে মানুষ যা আসলে দেখতে আসে, আমরা আসলে হোটেলে বসেই মাশাল্লাহ এই ভিউটা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, মানে এত 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 সুন্দর, এটা আসলে বলে বোঝানো যাবে না। এটা মানে লাইক অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। কাঠমান্ডুতে আমাদের প্রথম ঘুম ভাঙা সকালে আপনাদের সবাইকে স্বাগত। এসেছি হোটেলের রুফটপে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য। সোনালি রোদ আর আমাদের সামনে সুস্বাদু ব্রেকফাস্ট। হোটেলের ছাদে বসে সকালের নাস্তা করার অনুভূতিটাই আলাদা, কারণ চারপাশের পাহাড় আর শহরের হালকা কোলাহল সব মিলিয়ে এক অসাধারণ শুরু। আমাদের সঙ্গেই স্করপিও গাড়িটি পোখারার দীর্ঘ পথের জন্য প্রস্তুত হয়ে হোটেলের সামনে দাঁড়িয়ে আছে। আমরা উড়াল দিব পোখারার উদ্দেশ্যে এই গাড়িতে করি। যথেষ্ট স্পেশিয়াস গাড়িটি। পোখারা যাবার আগে কিছু জরুরি কাজ সেরে নেওয়া যাক। আমেলের এই রঙিন রাস্তায় একটু দাঁড়ালাম ডলার ভাঙানোর জন্য। গতকাল এয়ারপোর্টে রেট পেয়েছিলাম 131.4, আর আজ এখানে পেলাম 133.5। একটু পিছনে ফিরে দেখা যাক। আমাদের যাত্রা শুরু হয়েছিল হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। ফ্লাইট ছিল বিকেল 4:30 বাজে। এয়ারলাইন্সের টিকিট কেটেছিলাম হিমালয়ান এয়ারলাইন্স থেকে। জনপ্রতি খরচ পড়েছিল প্রায় 31,000 টাকা। বোর্ডিং পাস নেওয়া শেষ, এবার ইমিগ্রেশনের পালা। নির্ধারিত ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে আপনারা দেশ বিদেশের লাউঞ্জ সুবিধা ব্যবহার করতে পারেন। চাইলে একই ভ্রমণে একাধিক ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে একাধিক লাউঞ্জও ব্যবহার করতে পারেন। আবহাওয়া খারাপ থাকায় নির্ধারিত প্লেনটি ঢাকায় আসতে ল্যান্ডিংয়ে দেরি হয়, সেজন্য আমাদের প্লেনও প্রায় 40 মিনিট বিলম্বে উড্ডয়ন করে। বোর্ডিং পাস নেওয়ার সময় চেষ্টা করবেন এয়ারলাইন্স কর্তৃপক্ষকে বলতে আপনাদের সিট হিমালয়ান মাউন্টেন ভিউয়ের দিকে রাখার জন্য। যদি সিট অ্যাভেলেবল থাকে এবং আকাশ যদি পরিষ্কার থাকে, তাহলে আপনারা হিমালয়ের অপূর্ব সৌন্দর্য দেখতে পারবেন। প্রায় 1 ঘন্টা 20 মিনিটের যাত্রাপথের দেওয়া খাবারগুলো খুবই বেসিক। মেঘের আড়াল থেকে দূরে দৃশ্যমান হচ্ছে হিমালয় পর্বতমালার খানিকটা অংশ। হিমালয়ের ক্লিয়ার ভিউয়ের জন্য সেরা সময় হচ্ছে সেপ্টেম্বর-অক্টোবর। আর হ্যাঁ, আপনি কিন্তু মাউন্ট এভারেস্টের অল্প একটু ভিউ পেতে পারেন। পশ্চিমের আকাশে হেলে পড়েছে সূর্য। আমরাও তখন কাঠমান্ডুর আকাশে। হিমালয়ের পাদদেশে অবস্থিত নেপালের রাজধানী কাঠমান্ডু। এটি একটি উপত্যকা। উপত্যকার চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। পাহাড়গুলো বিভিন্ন উচ্চতার, তাদের গায়ে সবুজের বিভিন্ন শেড ধরা পড়ে। উপত্যকার বুক চিরে আঁকাবাঁকা নদী বেয়ে চলতে দেখা যায়, যা কৃষি জমিগুলোকে উর্বর করে তোলে। বিমান যতই নিচে নামতে থাকে, ততই ঘন বসতিপূর্ণ এলাকা চোখে পড়ে। বাড়িঘরগুলো একে অপরের সাথে একদম লেগে আছে, মাঝে সরু রাস্তাও চোখে দেখা যায়। পৌঁছে গেলাম ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দর থেকে নেমেই ছুটতে হচ্ছে অনারাইভাল ভিসার উদ্দেশ্যে। আপনারা যারা বাংলাদেশি, তাদের জন্য বছরে একবার বিনামূল্যে অনারাইভাল ভিসা নেপাল দিয়ে থাকে। সময় বাঁচানোর জন্য আপনারা দেশ থেকে অনলাইনে ভিসা করে আসতে পারবেন। কিভাবে অনলাইনে ই ভিসা সম্পন্ন করবেন তার জন্য একটি ডেডিকেটেড ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। নেপালের ইমিগ্রেশন প্রসেস খুবই হ্যাসেল ফ্রি। ইমিগ্রেশন শেষ করে আমরা লাগেজ কালেক্টের জন্য বেল্টে দাঁড়িয়ে আছি। লাগেজ নিয়ে বের হতেই চোখে পড়বে এরকম মানি এক্সচেঞ্জার।
মনে রাখবেন এয়ারপোর্টে মানি এক্সচেঞ্জের রেট বাইরে থেকে 2-3 রুপি কম, তাই চেষ্টা করবেন যত কম ডলার ভাঙানো যায়। টিপ নেওয়ার জন্য এনসেল হচ্ছে বেস্ট, চেষ্টা করবেন একটা হার্ড কপি ছবি সাথে নিয়ে আসার জন্য। 7 দিনের ট্যুর প্ল্যান হলেও ইন্টারনেটের প্যাকেট বিবেচনায় নাম্বার 2 প্যাকেজটি আমার কাছে মোস্ট ভ্যালুয়েবল মনে হয়েছে। এয়ারপোর্টে একাধিক মানি এক্সচেঞ্জার এবং এনসেলের কাউন্টার আছে। প্রথম যেটা সবাই যেটা ভিড় করে, চাইলে আপনি ভিড় অ্যাভয়েড করে আশেপাশ থেকেও নিতে পারেন। এয়ারপোর্ট থেকে বের হতেই দেখা হয়ে গেল আমাদের এজেন্সির প্রতিনিধির সাথে। আমাদের এই কাস্টমাইজ ট্যুর প্যাকেজটি আমরা নিয়েছি নেপালের এজেন্সি হিমালয়ান পাথওয়েজ থেকে। এয়ার টিকিট বাদে এই প্যাকেজে অন্তর্ভুক্ত ছিল কাঠমান্ডুতে 2 রাত, পোখারাতে 2 রাত, সারাংকোটে 1 রাত এবং মুস্তাংয়ে 2 রাত, এবং পুরো কাঠমান্ডু টু কাঠমান্ডু স্করপিও জিপ দিয়ে আমাদের 3 জনের নোট খরচ পড়েছিল $1040। প্রায় 20 মিনিটের একটা ছোটখাটো কাঠমান্ডু ট্যুর দিয়ে এয়ারপোর্ট থেকে আমরা চলে যাচ্ছি আমাদের নির্ধারিত হোটেলে। আজ আমরা থাকবো হোটেল লুক্সে ইন হোটেল। এটা থামেল থেকে প্রায় 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে অবস্থিত। নাও লেটস টক অ্যাবাউট আওয়ার কাঠমান্ডু হোটেল রুম। সো দেখতে পাচ্ছেন একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড রয়েছে বাচ্চা থাকার জন্য। রুমে কোনো ফ্যান নেই, কাঠমান্ডুতে আসলে ফ্যান থাকে না, রুমের ফ্যানের পরিবর্তে রয়েছে এসি। ওয়াশরুমের পরিস্থিতি খুবই ভালো, হট শাওয়ারের ব্যবস্থা আছে, খুবই নিট এবং ক্লিন, অ্যামিনিটিসও রয়েছে। তো রুমটা ওয়েল ফার্নিশড অ্যান্ড বিউটিফুলি ডেকোরেটেড। হোটেলে চেক ইন করে আশপাশে একটু রোমিংয়ের জন্য বের হয়েছি। পাশে রয়েছে দরবার মার্গ। এই রাস্তাতে প্রায় অনেক ব্র্যান্ডের শপ আপনাদের চোখে পড়বে। রাস্তা থেকে আরেকটু সামনে গেলেই চোখে পড়বে থামেল। দরবার মার্গেই চোখে পড়বে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফুড চেইনের ব্রাঞ্চ, যেমন KFC এবং পিৎজা হাট। থামেলে হালাল খাবারের জন্য বিসমিল্লাহ হোটেলের ব্যাপক সুনাম রয়েছে। আমরা ডিফারেন্ট কিছু ট্রাই করার জন্য নেটে সার্চ করে পাকিজা নামক একটা রেস্টুরেন্টে সার্চ করেছি, সেটাই গুগল ম্যাপ ধরে ধরে যাচ্ছি। কিছুটা দূরে, এটা নর্মাল ট্যুরিস্ট প্লেস বলা চলে না, কিন্তু রিভিউ দেখে এসেছি এবং গিয়েও খাবার আইটেম ট্রাই করেছি। খুবই মজাদার খাবার ছিল, 100% হালাল সার্টিফাইড। অবশ্যই মাটন কোরমাটা ট্রাই করবেন। নট অনলি ইন হেয়ার, নেপালের যে কোনো জায়গায় ওদের মাটন কোরমাটার টেস্ট আমাদের কাছে খুবই ভালো লেগেছে। রুটি, মাটন কারি, বিরিয়ানি, ড্রিঙ্কস এবং পানি সহ আজকে ডিনারের বিল এসেছিল 680 নেপালি রুপি। আর হ্যাঁ, থামেল ছাড়া কাঠমান্ডুর বাকি রেস্টুরেন্টগুলো কিন্তু রাত 10টার মধ্যেই বন্ধ হয়ে যায়। নেপালে উপার চলে না, তবে পাঠাও এবং ইন ড্রাইভ কাজ করে। ফিরতি পথে আমাদের খরচ হয়েছিল ইন ড্রাইভে 200 রুপি। এই ছিল আমাদের কাঠমান্ডুর প্রথম দিন। এই তো আমাদের যাত্রা শুরু হলো। দু চোখ ভরে নেপালের সৌন্দর্য দেখতে দেখতে রওনা হলাম। এখনো কাঠমান্ডু ভ্যালি পার হতে পারিনি, তাতেই চোখ জুড়িয়ে উপভোগ করছি আশেপাশের দৃশ্য। ওই যে দেখা যাচ্ছে কাঠমান্ডুর আইকনিক শম্ভুনাথ টেম্পল, হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মাবলম্বীদের জন্য পবিত্র স্থানটি। सामान में क्या आएगी आप जब 300 पैसे चले जाएंगे কাঠমান্ডু থেকে পোখারা দূরত্ব প্রায় 200 কিলোমিটার, 6 থেকে 8 ঘন্টার রাস্তায়। সংস্কারের জন্য পোখারা টু কাঠমান্ডুর রাস্তাটি প্রায় জায়গায় খানাখন্দর এবং নির্মাণ কাজ চলছে। বর্ষাকাল বা জুন থেকে অগাস্ট পর্যন্ত প্রায় ভূমিধসের ঘটনা ঘটে, তবে অধিকাংশ সময় এই রাস্তাটি চলাচলের উপযুক্ত। এসব প্রতিকূলতার মাঝেও এই ভ্রমণটি আপনাদের নেপাল জার্নিতে একটি ভিন্ন মাত্রা যোগ করবে। প্রথম যাত্রা বিরতিতে আমরা এসেছি হ্যামলেট নামক এই রেস্টুরেন্টে। খাবার দাবার দাম কিছুটা চড়া হলেও ওয়াশরুমের অবস্থা খুবই ভালো। এখানে ব্রেকফাস্টের কিছু মেনু 100, 200, 300, চিকেন স্যান্ডউইচ মোটামুটি 600, ফ্রাইড চিকেন কাটলেট এগুলা 600, 700 মধ্যে রুপি। পিৎজাও এখানে 500, 600 মধ্যে। চিকেনের জুসগুলোও 600 কাছাকাছি, কম বেশি।
স্ন্যাক্স মধ্যে ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান স্ন্যাক্সও 400+ সব দেখতেছি। অ্যালাকার্টিও কিছু আছে, স্প্যাগেটি, চাউমিন, কিন্তু সবগুলোই মোটামুটি 500-600 ছুঁই ছুঁই অবস্থা। সাদা ভাত রাইস গেলেও 170 রুপি। নন ভেজিটেবলের মধ্যে চিকেন ফ্রাইড রাইস 385 রুপি। লাঞ্চ সেট মেনু আছে, সেটা প্রায় 1000-এর কাছাকাছি আর কি। সো 1:1 ডাল ভাত সহ কিছু কারি, চিকেন কারি, এগুলো মিক্স সহ এরকম আর কি। হ্যাঁ বাবা, আমার টিচার আমার ফ্রেন্ডস বললো যে পাহাড় और ছবি ये जो তোলেন। কাঠমান্ডু উপত্যকা থেকে বের হওয়ার পরে রাস্তাটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করে। প্রথম অংশ যেটা, এটা আঁকাবাঁকা পাহাড়ি পথ এবং সবুজ বনানী দেখতে পাওয়া যায়। ত্রিশূলী নদীর পাশ দিয়ে রাস্তাটা চলতে থাকে, যা মনোরম দৃশ্য তৈরি করে। ছোট ছোট গ্রাম এবং স্থানীয় জনবসতিও চোখে পড়বে। মধ্যবর্তী অংশটা তুলনামূলক ভালো থাকে। এইটাকে মালিখু থেকে মুগনিং এই জায়গাটাকে অনেক গুরুত্বপূর্ণ কিছু জাংশন আছে, যেখান থেকে অন্যান্য জায়গায় অন্যান্য সিটিতে মুভ করা যায়। আর পোখারার কাছাকাছি যখন চলে যাব তখন আবার উপরের দিকে উঠতে থাকবে এবং তখন উপত্যকার দৃশ্য আরও সুন্দরভাবে প্রতীয়মান হবে। সেটা আপনাদেরকে ভিডিওর সামনে দেখানোর চেষ্টা করব। when this road was not built, let's say 100 years ago, let's say Pokhara to Kathmandu, there was no road. नो रोड से How people go Kathmandu to Pokhara? पहले घोड़े में चलते थे सर, घोड़े खच्चड़ वगैरह होता था और काफी लोग चल के वो धाकर बोलते हैं, वो क्या है कि बांस का बनाया हुआ एक बॉकेट जैसा होता था, उसमें सामान लगा के लोग कैरी करते थे। তো এখন 12:30 মতো বাজে। আমরা এখানে দাঁড়িয়েছি, এখানে লাঞ্চের জন্য। এখানে দেখা যাচ্ছে বিদেশি অনেকরা আছে যারা এই যে ট্রাভেল বাসে করে এখানে চলে আসছে। সো আমাদের ড্রাইভারদের সাথে ওর আগে পরিচয় ছিল। প্রথমে দেখে হলে জিজ্ঞেস করলো যে আপনারা এখনো এখানে আছেন। তো তারা আসলে জায়গাটাকে খুবই ভালো, মানে খুবই এনজয় করতেছে। তারা একদম হোম ফ্যামিলির মতো করে সবাই টেবিলে বসে গাছের নিচে খাচ্ছে দাচ্ছে। আর আমাদের লাঞ্চের জন্য আজকে আমরা এখানে এসেছি। এখন প্রায় 1:45 বাজে। সো প্রায় 100 কিলোর মতো এসেছি। তো পোখারা যেতে আমাদের সময় লাগবে অলমোস্ট 200 কিলো। সো 200 কিলোর মধ্যে আমরা 100 কিলো অলরেডি ট্রাভেল করেছি, আরও 100 কিলো আছে মিড পয়েন্টস। সো এখানেই আজকে আমরা দেখি লাঞ্চের জন্য কি মেনু আমরা পেতে পারি। সাথেই একটি প্লেগ্রাউন্ড থাকায় মায়ামিনের খুবই পছন্দ হয়েছে জায়গাটি। এখান থেকে অনেকে রিভার রাফটিংয়ে যায়, আবার অনেকে সুইমিং পুল থাকায় হাইওয়েতে সুইমিংয়ের জন্য রেস্ট করে। ক্যাম্পিংয়েরও ব্যবস্থা আছে। এখানে একটা মোটেল আর কি, ছোটখাটো হোটেল, চাইলে এখানেও স্টে করা যায় আর কি, যদি হাতে অনেক সবাই নিয়ে আসা যায়। বলেন, আপনি বলেন। हाँ, इसको बोलते हैं मरसंगदी। ये आता है मनांग की तरफ से, ये अन्नपूर्णा की रेंज से आता है, और ये आता है लांगटांग रेंज से। हाँ, दोनों आगे यहाँ मिक्स हो जाते हैं, फिर बन जाता है नारायण। দূরে ত্রিশূলী নদীর উপর একটি হ্যাঙ্গিং ব্রিজ দেখা যাচ্ছে। যারা পাহাড়ে বসবাস করেন তাদের জন্য এরকম হ্যাঙ্গিং ব্রিজ পার হওয়াটা ডেইলি রুটিনের মধ্যেই পড়ে। লাঞ্চের জন্য অর্ডার করেছিলাম একটি লাচ্ছি, ভেজ মোমো, লোকাল ফিশ থালি, পানি এবং ড্রিঙ্ক সহ বিল এসেছিল 1300 নেপালি রুপি। লাঞ্চ শেষ করতে করতে প্রায় 2টো বেজে গেল। 2টোর পরেই আমরা আবার বোকারার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। হাইওয়ের পাশের পাহাড়ের গায়ে এরকম ইস্পাতের জাল বিছিয়ে দেওয়া হয়েছে যাতে ভূমিধস না হয়। এখন বাজে ঘড়িতে 4টা। আমরা মোটামুটি পোখারায় চলে এসেছি। পোখারা এখান থেকে শুরু। ম্যাক্সিমাম স্পট বা হোটেল গুলো থাকে হচ্ছে যে ফেওয়া লেকের আশেপাশে। তো আজকে রাতে আমরা একসাথে সারাংকোটে যাব। ইউজুয়ালি সবাই সকালে যায় সারাংকোটে সূর্যোদয় দেখতে। তো আমরা রাতটা ওইখানে স্টে করব এবং চেষ্টা করেছি যে যেই হোটেল
ওইখান থেকে রুম থেকে যাতে ভিউটা পাওয়া যায়। দ্যাটস আওয়ার টার্গেট। দেখেন পোখারায় গরম আবার বৃষ্টি, মাউন্টেন এরিয়া। এখন আমরা মোটামুটি ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে। Mountains towering again in your mind. Aren't they the hardest ones to climb? একটা সুপার শপে এসেছি কিছু ফুড ব্রেড এগুলো নেওয়ার জন্য, যাতে রাতে বা অফ টাইমে খাওয়া যায়। 750 ml, এটা 350 রুপির মতো পড়ে। Should've known you're not in this on your own. Oh, darling, I would never let you go. বৃষ্টির পরে আস্তে আস্তে আমরা উপরে উঠে যাচ্ছি। সারাংকোটে আজকে যাওয়ার প্ল্যান। পাঁচঘড়িতে এখন 5টা বাজে নেপালের সময়। একটু আগে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর সবকিছু একটু ফ্রেশ লাগছে, আর আকাশটা এখন একটু মেঘলা। এখন দেখা যাক যদি সানসেটটা একটু ভালো মতো দেখা যায়। এর মধ্যে উঠছি আমরা। মায়ামিন, তোমার কি টায়ার্ড লাগছে মায়ামিন, নাকি ফ্রেশ লাগছে? ফিশ। ফ্রেশ লাগছে, হ্যাঁ। ও রাস্তায় ঘুমিয়ে এসেছে, খুব একটা আসলে বিরক্ত করেনি। তো আসলে প্রাইভেট ভেহিকেল থাকার এটা একটা বড় সুবিধা যে অনেক বেশি ফ্লেক্সিবল হওয়া যায়। টুরিস্ট বাসে আসলে এই ফ্লেক্সিবিলিটিটা পাওয়া যায় না। তো এই জিনিসটা বাচ্চা নিয়ে আসলে ট্রাভেল করে, এই জিনিসটা খুবই বড় একটা অ্যাডভান্টেজ ছিল, যেটা আজকে একেবারে হারে হারে আসলে টের পেয়েছি। আসলে যতই উপরে উঠছি আসলে সৌন্দর্যটা ততই ভালো বোঝা যাচ্ছে। তো আশপাশ থেকে ভ্যালি দেখা যাচ্ছে, মাত্রই বৃষ্টি হয়েছে, সবকিছু একদম পরিষ্কার ঝকঝকে লাগছে। দূরের মাউন্টেন গুলো আরো সুন্দর, এবং এখান থেকে যে ভ্যালি দেখা যাচ্ছে, ভ্যালিটাও আসলে খুবই অসাধারণ। Oh, darling, I would never let you go. Oh, and I'm willing to do anything if I সো এই হচ্ছে রুমের হালত, বিছানা, ওয়াশরুম, একটা সিঙ্গেল বেড, বাট the important thing is the view. Look at the view. It's gorgeous. এক কথায় অসাধারণ। পুরা পোখারা সিটি দেখা যাচ্ছে, ওই যে এয়ারপোর্ট এবং ফেওয়া লেক। এই পাশেও আরেকটা জানালা আছে, মানে আপনি রীতিমতো শুয়ে শুয়ে সবকিছু দেখতে পারবেন। একদম এক কথায় অস্থির, যাকে ভিউ বলে। রুমের সাথে আবার একটা বারান্দাও আছে, সেই বারান্দা থেকে ভিউটাও জোস। নিচে যে একটা ব্যালকনির মতো কমন স্পেস। দূরে এখানে আসলে মেঘের জন্য দেখা যাচ্ছে না। আমরা যখন আসছিলাম একটু আগে মেঘ ছিল না, তখন মোটামুটি এখানে হিমালয় দেখা যেত আর কি, একদম যে স্নো ক্যাপড পিক, পাহাড়ের চূড়ায় যে বরফ, এরকম দেখা যেত। এখান থেকে দেখা যাচ্ছে ফেওয়া লেক, ওই যে ছোট দেখা যায় বুদ্ধিস্ট স্তূপা। more fortunate than I've been told. Now that I found your heart of gold. Oh, I need the love and guarantee will be fine. মায়ামিন কি করছো? এভাবে বিছানায় এভাবে শুইলে এরকম চা বানাচ্ছি। এরকম ভিউ দেখা যায় বিছানা থেকে শুইলে। I know everything can change, baby, but I'll still fall for you every day. গেস্ট হাউস হওয়া বিধায় এখানে ডিনারের অর্ডার সন্ধ্যাতেই করতে হয়, যাতে 9টার মধ্যেই আপনাদের ডিনার কমপ্লিট হয়ে যায়। 2টা ভেজ থালি এবং অমলেট এবং পানি সহ আমাদের ডিনারের বিল এসেছিল 1300 রুপি।
এখান থেকে রাতের পুরো পোখারার ভিউটা এত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে যে আসলে যে স্টার যেমন টুইঙ্কেল করে স্কাই, ঠিক ওই রকম লাগছে। ক্যামেরা কতটুকু আসছে বলতে পারছি না, কিন্তু আসলে সামনাসামনি দেখে মনে হচ্ছে যে মানে টুইঙ্কেল করছে আর কি, একদম স্টারের মতো। এই ছিল আমাদের নেপাল ভ্রমণের প্রথম পর্ব। ধূসর পাহাড়ের বুকে মেঘের আনাগোনা, নিস্তব্ধ উপত্যকায় প্রকৃতির শান্ত সান্ত্বনা। হিমালয়ের ওপারের সেই অপূর্ব সৌন্দর্য নিয়ে আসছি আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।